তো আমরা যেটা দেখতেছি যে আমাদের কোয়েশ্চেন এবং মার্ক ডিস্ট্রিবিউশন আমাদের রিডিং মডিউল দিয়ে আমরা শুরু করতেছি। এবং রিডিং মডিউলের প্রথম যে কোয়েশ্চেনটা, তার নাম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হয়তো এমন একটা কোয়েশ্চেন যেটা আমরা সারা জীবন পেয়ে আসছি, সবসময় আমরা সলভ করে আসছি স্কুল লাইফ থেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা সেন্টেন্স থাকে, সেন্টেন্সের মাঝখানে একটা গ্যাপ থাকে বা একটা ব্ল্যাঙ্ক থাকে, সেই ব্ল্যাঙ্কের অ্যান্সারটা আমাদেরকে ফিল আপ করতে হয়। তো সেন্টেন্সের মাঝখানে যে অ্যান্সারটা, এটা আমাকে ফিল আপ করতে হবে, এটাই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পাশে একটা নাম লেখা আছে, ড্রপ ডাউন। ড্রপ ডাউন জিনিসটা কি? আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্র্যাকটিসের পাশে একটা অ্যারো আছে, দেখতে পাচ্ছেন? অতএব এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো আছে। আমি যদি এই অ্যারোটা ক্লিক করি, একটা মিনিট, আমি যদি এই অ্যারোটাকে ক্লিক করি, তাহলে কি হয় দেখি তো। এই যে ক্লিক করলাম, নিচে কি চারটা মেনু আসছে, চারটা বাটন আসছে, চারটা অপশন। এই দেখেন, আমার আমার যে অ্যাকাউন্ট, আমার এক্সপায়ারি হবে 20 তারিখে। আচ্ছা, আমি আবার ডার্ক মোড করতে পারবো, কন্ট্যাক্ট করতে পারবো, লগ আউট করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, আর ওগুলো চাপ টাপ না দিই। বাট এই জিনিসটা দেখুন আপনাদেরকে, যে আমি যখন এটাতে প্রেস করছি, একটা মেনু ওপেন হয়েছে, মেনুটা নিচের দিকে ওপেন হয়েছে, মানে নিচের দিকে ড্রপ করছে। যখন একটা মেনু নিচের দিকে ড্রপ করে, এটাকে আমরা বলি ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, এটা ওয়েবসাইটের খুব কমন একটা ফিচার। দেখেন, এখানে আছে প্র্যাকটিস। আমি ক্লিক করলে কি আসে? একটা বিশাল ড্রপ ডাউন মেনু আসছে, দেখতে পাচ্ছেন? তা আমাদের কোয়েশ্চেনটা ঠিক এমন, এটাকে বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন মেনু। কেন ড্রপ ডাউন? এই যে আপনাদের সামনে কোয়েশ্চেনটা আছে, দেখতেছেন? আপনার সামনে কিন্তু কোয়েশ্চেনটা আছে। কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে একটা সেন্টেন্স, তার মাঝখানে এটা একটা প্যারাগ্রাফের মতন আসবে, যার মাঝখানে মাঝখানে কিছু ওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে বা গ্যাপ থাকবে। তো এই সেন্টেন্সের মিনিংটা কমপ্লিট হবে কখন? যখন আমি কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবো। তো আমি কি করবো, যে সিম্পলি এখান থেকে চেক করবো যে ভাই, এই ওয়ার্ডটা, এখানে যে অ্যান্সারটা বসবে, সেইখানে সেই অ্যান্সারটা এই চারটা ওয়ার্ডের মধ্যে কোনটা। তাহলে আমাকে এই অ্যান্সারটা করার জন্য একটা ড্রপ ডাউন মেনু দিবে। ড্রপ ডাউন কেন বলি? এটাকে ক্লিক করলে আমরা চারটা অপশন দেখতে পাবো, যে চারটা অপশন থেকে আমি বেস্ট অপশনটাকে চুজ করব আমার অ্যান্সার হিসেবে। ঠিক আছে, এই হচ্ছে আমার কোয়েশ্চেনের ফরম্যাট। একটা শর্ট প্যাসেজ অথবা প্যারাগ্রাফ দিবে, যেখানে লাইনে লাইনে কিছু গ্যাপ থাকবে। আমাদের কাজ হচ্ছে গ্যাপের কোন ওয়ার্ডটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সবচেয়ে বেস্ট অ্যান্সার, সেটা এখান থেকে চুজ করা। তো চুজ করার জন্য আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আমরা চারটা অ্যান্সার অপশন দেখতে পাবো। আমার অ্যান্সার করার জন্য আমাকে চারটা অপশন দিবে। এখান থেকে যে ওয়ার্ডটা এখানে সবচেয়ে ভালো হয়, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আমি চুজ করব। এই হচ্ছে আমার কোয়েশ্চেনটা। তাহলে কোয়েশ্চেনটাকে আমরা বলতেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন। কোয়েশ্চেন আসে 5 থেকে 6টা। 5 থেকে 6টা বলতে, এই যে একটু আগে দেখলাম, এটা কিন্তু একটা কোয়েশ্চেন। এরকম আপনাকে 6টা কোয়েশ্চেন দিবে। ঠিক আছে, আপনাকে 6টা কোয়েশ্চেন দিবে এরকম। এই যেরকম 6টা কোয়েশ্চেন হচ্ছে, আমি এক একটা কোয়েশ্চেনে 3টা 4টা 5টা করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আমাদেরকে এই প্রত্যেকটা প্যারাগ্রাফ একটার পর একটা অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেন আসবে 5 থেকে 6টা, আমরা পাবো 25 মার্কস। আমরা তো জানি যে পিটিইতে প্রত্যেকটা সেকশনে 90 করে মার্কস থাকে। ইন টোটাল চারটা সেকশন মিলে 360 মার্ক থাকে, যেটাকে আবার অ্যাভারেজ করে আপনাকে 90তে একটা ব্যান্ড স্কোর দিবে। তাহলে 90 মার্কসের মধ্যে আমার 25 মার্কস আছে হচ্ছে শুধু একটা কোয়েশ্চেনে, এই রিডিং সেকশনে, যেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ড্রপ ডাউন। এবার এই কোয়েশ্চেনটার আমরা একটু কনসেপ্ট পার্টটা দেখে নিই। এটার একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। ঠিক আছে, দেখ,
আশা করি সবাই দেখতে পাচ্ছেন। আমি আরেকটা ইয়া শেয়ার করছি। এটা এটা দেখা যাচ্ছে তো নাকি? একটু আমাকে কনফার্ম করেন তো। যাচ্ছে। ঠিক আছে, নাইস। তো দেখেন, আমরা এখানে কিছু এই কোয়েশ্চেনটার কিছু কনসেপ্ট এবং স্ট্র্যাটেজি গুলো আমরা এখান থেকে একটু শিখে নেই সবে। তো পিটি রিডিং সেকশনে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনটা আছে, সেখানে আমরা কোয়েশ্চেন পাবো 5 থেকে 6টা, এবং পুরা মার্ক, টোটাল যে মার্ক সেটা হচ্ছে 25 মার্কসই আমরা পাবো রিডিং এর জন্য। আমরা জানি যে পিটিতে কিছু কোয়েশ্চেন আছে যেখানে 2টা করে মার্ক দেয় আমাকে। একই কোয়েশ্চেন আমাকে রিডিং এ, তার সাথে লিসেনিং এ, অথবা স্পিকিং এ, তার সাথে রাইটিং এ মার্ক দেয়। তো এই কোয়েশ্চেনটা শুধুমাত্র আমাকে রিডিং এ 25 মার্কস দেবে। কোয়েশ্চেনের ফরম্যাটটা কি? কোয়েশ্চেনের ফরম্যাট হচ্ছে, আমরা একটা শর্ট প্যাসেজ অথবা প্যারাগ্রাফ পাবো, যে প্যারাগ্রাফের লাইনে লাইনে এক একটা সেন্টেন্সে কিছু গ্যাপ থাকবে অথবা কিছু ব্ল্যাঙ্ক থাকবে। একটু আগে আমরা দেখছি যে আমাদের একটা শর্ট প্যাসেজ, ছোট্ট একটা প্যাসেজ, যেখানে লাইনে লাইনে কিছু গ্যাপ আছে। এই গ্যাপগুলোকে আমাদের অ্যান্সার করতে হবে। গ্যাপে কোন শব্দটা বসবে সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এইটা করার জন্য আমাকে খুব হেল্প করবে কি জিনিস জানেন? মিনিং অফ ইচ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপে কোন ওয়ার্ডটা সবচেয়ে বেশি পারফেক্ট, সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেটা গেস করার জন্য, সেটা মানে প্রেডিক্ট করার জন্য, ধারণা করার জন্য আমাকে সবচেয়ে বেশি হেল্প করবে সেন্টেন্সের মিনিং। আমি সেন্টেন্সের মানে সেন্টেন্সটা পড়ে একটা মিনিং বুঝবো, একটা অর্থ বুঝবো। সেই অর্থটাই আমাকে বলে দিবে যে ভাই, এখানে কোন ওয়ার্ডটা হইলে সবচেয়ে বেশি ভালো হয়। ঠিক আছে? তাহলে মিনিং অফ ইচ সেন্টেন্স সবচেয়ে বেশি ক্রুশাল টু হেল্প মি আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যান্সার ইচ কোয়েশ্চেন। প্রত্যেকটা কোয়েশ্চেন ভালোভাবে বুঝে অ্যান্সার করার জন্য প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা যখন পড়বো, আমরা প্রত্যেকটা লাইনের অর্থ ভালোভাবে বুঝে তারপর অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, তারপর ধরেন আমি একটা সেন্টেন্স পড়লাম, দেখলাম যে হ্যাঁ, সেন্টেন্সে এমন একটা ওয়ার্ড হয়তো বসলে ভালো হয়, এটা আমি চিন্তা করে নিচ্ছি। সেইখানে এসে আমি যেখানে গ্যাপটা দেখতে পাচ্ছি, যে সেন্টেন্সের এখানে একটা গ্যাপ আছে, গ্যাপে তো আমরা এটা দেখি তাই না? একটু আগেই দেখছি যে একটা ড্রপ ডাউন লিস্ট আছে। এই আইকনে আমরা ক্লিক করি। আইকনে ক্লিক করলে আমাকে 4টা অপশন দেয়। তা আমরা বললাম যে প্রত্যেকটা গ্যাপে এসে আমরা একটা ড্রপ ডাউন লিস্ট দেখতে পাই, যে লিস্টে ক্লিক করলে অ্যান্সার করার জন্য আমি 4টা অপশন পাবো। এই 4টা অপশন থেকে আমি বেস্ট অ্যান্সারটা চুজ করে নিব। আচ্ছা, অ্যান্সারটা যে চুজ করব, তার জন্য আমাকে কোন কোন জিনিসগুলো হেল্প করবে, কোন জিনিসগুলো আমাকে অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সার চুজ করতে হেল্প করবে? নাম্বার 1, আগেই বলছি, মিনিং অফ ইচ সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং। যদি সেন্টেন্সের মিনিংটা বুঝি, আমি অটোমেটিক্যালি বুঝবো যে সেন্টেন্স আমার কাছে কি চায়। এই গ্যাপের মধ্যে কোন শব্দটা বসবে, কোন শব্দটা এখানে কারেক্ট হবে, সেটা আমাকে সেন্টেন্সের মিনিং বলে দিবে। তার সাথে খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তার সাথে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবজেক্ট, ভার্ব এগ্রিমেন্ট, যে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরালের সাথে প্লুরাল ভার্ব, এই জিনিসগুলো আমাকে বুঝতে হবে। পাস্টের সেন্টেন্সের সাথে প্রেজেন্ট ইউজ করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তার সাথে সিঙ্গুলার প্লুরাল, যেটা আরেকটি আমরা বলি কাউন্টেবল আনকাউন্টেবল। কিছু নাউন আছে যেগুলো কাউন্ট করা যায়, কিছু নাউন আছে যেগুলো কাউন্ট করা যায় না। যেমন নিউজ। নিউজ শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন। কখনো ইনফরমেশনস হবে না, এটা কখনো প্লুরাল হবে না। তো এই কনসেপ্টগুলো আমাকে, এই সবগুলো যে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সব কিছু মিলে আমরা এটাকে বলি গ্রামার। শেষ। আপনাকে গ্রামারের একটা ভালো নলেজ অনেক হেল্প করবে। গ্রামার দিয়ে আপনি বুঝতে পারবেন যে ভাই ওয়ার্ডটা কি হবে, সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কি হবে। এটা আপনি গ্রামার দিয়ে বুঝতে পারবেন। তাহলে গ্রামারের যতগুলো টপিক আছে, ঘুরে ফিরে সবগুলোই আমাদেরকে হেল্প করবে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং সিঙ্গুলার প্লুরাল অথবা কাউন্টেবল আনকাউন্টেবল নাউন্স।
এগুলো আমাকে বেশি হেল্প করবে, এছাড়াও গ্রামারের অন্যান্য টপিকও আমাকে হেল্প করবে। আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট গ্রামার টপিক হচ্ছে প্রিপোজিশনস। আমরা এখন অনেকেই আছি যারা অন, ইন, অ্যাট, টু, ফ্রম, আন্ডার, ওভার কোনটা কোথায় ব্যবহার হবে এখন আমরা কারেক্টলি বুঝতে পারি না। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আমরা প্রিপোজিশন কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের জন্য লাগে। তো আমরা যদি ভালো করে প্রিপোজিশন গুলো বুঝতে পারি, অটোমেটিক্যালি জিনিসটা আমাকে অনেক হেল্প করবে। আচ্ছা, তার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। কিছু প্রিপোজিশন আছে যারা কম্বিনেশনে ব্যবহার হয়। যেমন, এই যে আমি এখানে লিখছি দেখেন, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা অনেকে লিখে ফেলে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, কারণ তারা বাংলা করে। বাট ইংলিশে ইনজুরিয়াস এর পর সবসময় টু বসে, ইনজুরিয়াস টু হেলথ। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আপনি চাইলে ওটা ব্রেক করতে পারবেন না। ঠিক আছে। তারপর সে আমার চেয়ে ভিন্ন, আমি চাইলে বলতে পারতাম হি ইজ ডিফারেন্ট দ্যান মি। ডিফারেন্ট দ্যান মি, আমার চেয়ে ভিন্ন। বাট ডিফারেন্টের পর সবসময় ফ্রম বসে। ইন্টারেস্টেড এর পর সবসময় ইন বসে। বুঝছেন? আই এম ইন্টারেস্টেড ইন সুইমিং, আমি সুইমিং এর ব্যাপারে আগ্রহী। ইন্টারেস্টেড এর পর সবসময় ইন বসে। তো এই যে কম্বিনেশন গুলো, এগুলোকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখান থেকেও কিন্তু অনেক মানে অ্যান্সার আপনি ইজিলি অ্যান্সার করতে পারবেন। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কনসেপ্ট ঠিক না থাকে তাহলে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা, ধরেন আমাকে বলছি ইট ইজ রেইনিং টু মাচ। অনেক বেশি বৃষ্টি হচ্ছে। যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন আমরা কি বলবো এটাকে? ড্রিজলিং নাকি হেভি শাওয়ার, কোনটা বলবো বলেন তো? হেভি শাওয়ার, ভেরি গুড। ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা হালকা অল্প অল্প বৃষ্টি। স্পেশালি আপনারা ইনশাল্লাহ যারা যারা ইউকে তে যাবেন, ইউকে তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। বা সুন্দর শব্দ দিচ্ছি, ইলশে গুড়ি, যেটা খুব সুন্দর সাহিত্যিক শব্দ। তো ইংল্যান্ডে বা ইউকে তে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, অল্প অল্প একটু একটু করে বৃষ্টি পড়ে। তো বৃষ্টিটা খুবই এনজয়েবল, কারণ বৃষ্টিতে আপনি একদম ভিজে যাবেন না, আপনার ঠান্ডাও লাগবে না। আমার কিন্তু সাইনাসের অনেক ভালো সমস্যা, আমি একটু বৃষ্টিতে ভিজলে কষ্ট হয়ে যায়। বাট আমি যতদিন ইউকে তে ছিলাম, যতদিন বৃষ্টিতে ভিজছি, আমার কোনো আলহামদুলিল্লাহ একটা কষ্ট হয়নি, একটা হাঁচু, একটা সর্দি কাশি কিচ্ছু হয়নি আমার। ওখানকার বৃষ্টিও এত পিওর, পানি পিওর, বাতাস পিওর, সব পিওর। তো ড্রিজলিং হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, হেভি শাওয়ার হচ্ছে অনেক বেশি বৃষ্টি। ঠিক আছে। তো এই যে রেইনিং টু মাচ, আপনি ডেফিনেটলি হেভি শাওয়ারটা ব্যবহার করবেন। এটা একটা কলোকেশন, এই ড্রিজলিং, হেভি শাওয়ার। তার সাথে ভোক্যাবুলারি, শব্দের অর্থ, কোন শব্দের অর্থ কি, এটাও কিন্তু আমাকে হেল্প করবে। আমি যদি ওয়ার্ডের মিনিংই না জানি, তাহলে আমি কেমনে বলবো যে এটা কি অ্যান্সার হবে কিনা? আমি তো বুঝি না ও শব্দটার অর্থ কি। তাহলে আমরা কি দেখলাম? মিনিং অফ সেন্টেন্স, গ্রামার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কলোকেশন, ভোক্যাবুলারি। এই সব কিছু শেখার জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। আমি তো আপনাদেরকে দেখাই সেটা। খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে আমাদের এগুলো শেখার জন্য। আপনারা এটা গ্রুপে, গুগল ক্লাসরুমের একটা লিংক শেয়ার করা হয়, সেখানে তো আশা করি এটা পাইছেন। কয়জন পড়েন আল্লাহই ভালো জানে। এখন পর্যন্ত কয়জন এটাতে ঢুকছেন এবং কয়জন পড়া শুরু করছেন দেখতে পাচ্ছেন? এই যে পিটি রিসোর্স ব্যাংক, টেমপ্লেট মেমপ্লেট দেখেন না, ওগুলা লাগবে না। আমার লাগবে কি জিনিস দেখেন, আমার লাগবে হচ্ছে 1 নাম্বার এখান থেকে, আইএলস এন্ড পিটি কলোকেশন লিস্ট। কলোকেশন লিস্ট, ঠিক আছে। ধরেন এই যে এখানে একটা শব্দ দেওয়া আছে না, একাডেমিক ক্যারিয়ার। ও কলোকেশন পড়ার নিয়ম হচ্ছে আপনারা দুইটা শব্দ এক করে পড়বেন। এই যে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, একটা কনসেপ্ট যে ব্যাপারে খুব একটা ধারণা নেই, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনি এসএসসি তে জিপিএ 5 পাইছেন, এইচএসসি তে জিপিএ 5 পাইছেন, গোল্ডেন এ প্লাস পাইছেন, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। কেমন অ্যাচিভমেন্ট? এটা একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনার পড়াশোনার অ্যাচিভমেন্ট। একাডেমিক ক্যারিয়ার, আপনার যে এই যে আমরা বলি না এডুকেশন লাইফ,
আসলে শব্দের হচ্ছে একাডেমিক ক্যারিয়ার, এটাও কিন্তু আপনার ক্যারিয়ারের পার্ট, এবং সেটা হচ্ছে একাডেমিক ক্যারিয়ারের পার্ট। আচ্ছা, এখন দেখেন ক্যাচালটা কোথায় লাগে। ধরেন এখানে আমরা জানি কলোকেশন। কলোকেশন হচ্ছে এমন দুইটা শব্দ যাদের মধ্যে একটা কম্বিনেশন আছে। এই দুইটা ওয়ার্ড একসাথে ইউজ করাটাই সবচেয়ে বেশি মানে প্রপার, এটাই সবচেয়ে বেশি কারেক্ট। অন্য কিছু গ্রামাটিক্যালি কারেক্ট হইতে পারে, মিনিং এর দিক থেকে কারেক্ট হইতে পারে, বাট কলোকেশনের দিক থেকে এই জিনিসটা বেশি কারেক্ট। ধরেন আপনার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছে, প্যাসেজে দেওয়া আছে এখানে ক্যারিয়ার, তার আগে একটা ব্ল্যাঙ্ক আছে। এখন ব্ল্যাঙ্কে আপনি ড্রপ ডাউনে গেছেন, দেখবেন দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে এডুকেশনাল আর একটা হচ্ছে একাডেমিক। আপনার জন্য কোনটা দেওয়াটা মানে কারেক্ট? আমরা অনেকে হয়তো দেখতে পারি যে একাডেমিক মানে ইয়া না, ক্যারিয়ারের আগে এখন দুইটা শব্দ আছে, একটা হচ্ছে এডুকেশনাল আর একটা হচ্ছে একাডেমিক। অনেকে আছে জানেন মনে করে কিরে এডুকেশনাল ক্যারিয়ার তো ভুল না, আসলেই ভুল না। আপনি যদি এডুকেশনাল ক্যারিয়ার বলেন সেটা মিনিং এর দিক থেকে ঠিক আছে, গ্রামারের দিক থেকেও ঠিক আছে। প্রবলেম হচ্ছে এডুকেশনাল ক্যারিয়ার যদি 80% কারেক্ট হয়, একাডেমিক ক্যারিয়ারটা 100% কারেক্ট, কারণ সেটা কলোকেশন ওয়াইজ কারেক্ট। বুঝছেন? একাডেমিক ক্যারিয়ারটা বেশি কারেক্ট, মোর কারেক্ট। তখন দেখবেন আপনাকে কাটা দিয়ে দিছে যে ভুল। আপনি বলবেন কিরে আমাকে ভুল দিছে কেন? আমি তো ভুল করি নাই, এডুকেশনাল ক্যারিয়ার তো কারেক্ট। ভাই, একাডেমিক ক্যারিয়ার হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কলোকেশন, একটা ফ্রেজ। আমরা বলি না যে আইএলটিএস পিটির জন্য কিছু ফ্রেজ শিখতে হবে, এগুলো হচ্ছে সেই সব ফ্রেজ। এইসব ফ্রেজ কিন্তু চৌধুরী অ্যান্ড হোসেনের ওইসব ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস না। কলোকেশন ফ্রেজ হচ্ছে আপনার ফ্রেজ। একাডেমিক ক্যারিয়ার ইজ মোর কারেক্ট, মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন এডুকেশনাল ক্যারিয়ার। এই কারণে এটাকে আপনাকে মার্ক দিবে, এটা কারেক্ট। বুঝছেন? তো ভাই সবাই যারা যারা আছেন এই কলোকেশন গুলা পড়ে ফেলবেন, প্রতিদিন এক পেজ করে পড়বেন। দেখেন 42টা পেজ আছে, ডেইলি এক পেজ করে পড়বেন। এক পেজে মাত্র 57টা করে আছে, কিছুই না। এই যে দুইটা ওয়ার্ড একসাথে পড়তে কতটুকু কষ্ট হয় বলেন? এই যে গ্রহণযোগ্য আচরণ, অ্যাকসেপ্টেবল বিহেভিয়ার, তারপর একটা অ্যাসেসমেন্ট করতেছি কারেক্ট, অনেকে বলে কারেক্ট অ্যাসেসমেন্ট। ধরেন কারেক্ট অ্যাসেসমেন্ট আছে, অ্যাকুরেট অ্যাসেসমেন্ট আছে। অ্যাকুরেট অ্যাসেসমেন্টটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। বুঝেন? কিন্তু এই জন্য কারেক্ট অ্যাসেসমেন্ট কিন্তু রং অ্যান্সার। অ্যাকুরেট অ্যাসেসমেন্ট লাগবে এখানে, অ্যাকুরেট ডিসক্রিপশন। এভাবে করে করে দুইটা করে ডেইলি এক পেজ করে পড়বেন। ডেইলি এক পেজ করে আপনারা শিখবেন। সেকেন্ড দিন এটা, থার্ড দিন হচ্ছে এই পেজ, ফোর্থ দিন হচ্ছে এই পেজ। এইভাবে প্রতিদিন এক পেজ করে শিখে ফেলবেন, 40 দিনের মধ্যে আপনার শেষ কলোকেশন। তারপর দেখেন প্রিপোজিশনস উইথ অ্যাডজেক্টিভস, যে কিছু ওয়ার্ড প্রিপোজিশন আছে তারা অ্যাডজেক্টিভের পর বসলে একটা সুন্দর একটা অর্থ দেয়। এই যে মেগান ওয়াজ আফ্রেড অফ দ্য থান্ডার স্টর্ম। সে থান্ডার স্টর্ম, ওই যে একদম ঠাডা পড়ে, ঠাডা পড়া বৃষ্টি, এ ঝড়, সেগুলাকে, সেগুলোর ব্যাপারে খুব ভীত, খুব ভয় পায়। এটাকে আমরা স্কেয়ার্ড অফ বলতে পারি, টেরিফাইড অফ বলতে পারি। অ্যাডজেক্টিভের পর একটা ফিক্সড প্রিপোজিশন বসে। তো সেটা হচ্ছে আপনারা এই পেজ থেকে, এখানে 4 পেজ আছে মাত্র, এই 4 পেজের শীটটা শেষ করে ফেলবেন। তারপর দেখেন কি আছে আমাদের প্রিপোজিশনের একটা ছোট্ট একটা বই আছে 59 পেজের। আচ্ছা, আমাকে 1 মিনিট টাইম দেন। এখনো জ্বরটা ভালো মতন ভালো হয়নি, তো একটু কাশি টাশি চলে আসে মাঝে মাঝে। আচ্ছা দেখেন 150টা প্রিপোজিশন আছে, তার মধ্যে খুব আমাদেরকে হেল্প করবে অনেক। দেখেন ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন হচ্ছে ইন, অন, টু, অফ, ফর, এগুলো হচ্ছে, অথবা বাই, এগুলো হচ্ছে ওয়ান ওয়ার্ড প্রিপোজিশন। কমপ্লেক্স প্রিপোজিশন হচ্ছে বিফোর, বাই প্লাস ফোর হচ্ছে বিফোর, আপওয়ার্ড, ডাউনওয়ার্ড, ইনটু, অনটু, আপ টু, ডাউন টু,
এগুলো হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশনস, আপনারা সুন্দর করে সবগুলো এগুলো কনসেপ্ট পড়ে নেবেন। ছোট্ট জিনিস, ঠিক আছে? প্রিপোজিশনের লিস্টের আগে বলছিলাম কলোকেশন, কলোকেশন। এই যে কলোকেশনের লিস্ট, তারপর প্রিপোজিশন, দুইটা লিস্ট আছে এখানে, আরেকটা আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা আছে এইখানে। এই যে দেখেন, যদি একটা ইয়াতে আসি, এই যে এটা আমরা দেখি যে অ্যাডিক্টেড টু সবসময় অনেকে পারে, মানে কারেক্টলি ইউজ করতে পারে। অ্যাডিক্টেড টু যখন কেউ কোনো কিছুর প্রতি আসক্ত থাকে সেটা বোঝায়। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং, সে স্মোকিং এ আসক্ত, স্মোকিং কাজটার প্রতি। অ্যাডিকশনের সময় আমরা দেখি অ্যাডিকশন ফর লেখে মানুষজন, বাট অ্যাডিকশনের পরেও টুই বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিকশন টু, অ্যাডিকশন টু গ্যাম্বলিং ইজ ভেরি ব্যাড। কেউ যদি গ্যাম্বলিং এর প্রতি আসক্তি, এই কাজটা খুবই খারাপ। তাহলে আসক্তি এবং আসক্ত দুইটার পরেই সবসময় টু বসে, দেখছেন? আহ আমরা যদি আরো আসি, এই যে অ্যাফ্রেড অফ, অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি টু, একটা একটা। যদি কোনো মানুষের সাথে কেউ রাজি হয়, যেমন সে আমাকে বলছে ভাই চলেন আজকে আমরা একটু রাতের বেলা মাওয়াতে ঘুরে আসি, মাওয়াতে গিয়ে একটু ইলিশ টিলিশ খায় আসবো। তাই আমি বলছি ঠিক আছে চলো, যাওয়া যাবে। তা আমি তার সাথে অ্যাগ্রি করলাম। আমি যখন মানুষের সাথে অ্যাগ্রি করছি, আই অ্যাগ্রিড উইথ জুবায়ের ভাই। আচ্ছা, এখন জুবায়ের ভাইয়ের যে প্রস্তাবটা, আমি তো মানুষের সাথে অ্যাগ্রি করছি, আরেকজন বলছে ভাই চলেন মাওয়াতে ইলিশও খাবো। আবার এটাকে বলছেন আমাকে, এটা বলছেন আমাকে কথার কথা ওয়ালটন ভাই, ওয়ালটন ভাই না আপু আমি জানি না, আপনার নাম হচ্ছে ওয়ালটন দাও। তা আপনি আমাকে বলছেন যে ভাই চলেন ইলিশ খাওয়ার পর আমরা একটা স্পিড বোটে করে একটু পদ্মা সেতু নিচ দিয়ে ঘুরে আসবো। আমসি ভাই এটা আবার বেশি হয়ে গেছে, রাতের বেলা মাওয়াতে যাচ্ছি ওইটাই বেশি, আবার তারপর স্পিড বোটে করে পদ্মা সেতুর নিচ থেকে ঘুরে আসা রাতের বেলা, এই এত বেশি, এটা বেশি হয়ে যায়। আমি আপনার প্রস্তাবটা নিতে পারলাম না। তবে তখন আমি বললাম যে আই ডু নট অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল। তাহলে আই ক্যান অ্যাগ্রি উইথ সামওয়ান, বাট আই হ্যাভ টু অ্যাগ্রি টু আ প্রপোজাল। প্রস্তাবটার প্রতি হচ্ছে টু, অ্যাগ্রি টু প্রস্তাবটা যে প্রপোজালটা আসছে। আর মানুষের সাথে যখন আমি অ্যাগ্রি করতেছি তখন সেটা উইথ। এই যে জিনিসগুলো, এগুলো আপনারা যখন এখান থেকে সুন্দর করে পড়ে নেবেন, আপনাদের অটোমেটিক্যালি দেখবেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর লাস্ট হচ্ছে আমাদের ভোকাবুলারি। আমাদের দুইটা শিট আছে ভোকাবুলারি, সবার আগে এটা পড়বেন। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি, যে ওয়ার্ড গুলো বেশি বেশি আসে। দেখেন, এখানে একটা ওয়ার্ড আছে, আমি যাই, অ্যাডাপ্টেবিলিটি, এবিলিটি টু চেঞ্জ টু ফিট নিউ কন্ডিশনস। আমি নতুন একটা পরিস্থিতি, নতুন একটা পরিবেশের সাথে কত দ্রুত খাপ খাওয়াই নিতে পারি, মানিয়ে নিতে পারি, সেটাকে বলা হয় অ্যাডাপ্টেবিলিটি। ভার্ব হচ্ছে অ্যাডাপ্ট করা, টু অ্যাডাপ্ট টু সামথিং, খাপ খাওয়ানো অথবা মানিয়ে নেয়। আচ্ছা, তো এই যে ওয়ার্ড গুলো, এগুলো কিন্তু পিটিতে অনেক বেশি আসে, আর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। আমরা এখান থেকে 500টা ওয়ার্ড ডেইলি 30টা করে শিখবেন। এখানেও আছে 1200 ওয়ার্ড। এই 1200 ওয়ার্ডও খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা শিখে ফেলবো এই ওয়ার্ড গুলো। দাঁড়ান আমি এটাকে এখানে নিয়ে যাই, দেখতে পাচ্ছি কিনা। এখানে আছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। সিনোনিম হচ্ছে ডেজার্ট, কাউকে নির্বাসনে পাঠানো। ফরসেক, কাউকে ছেড়ে দেওয়া। রিনাউন্স, কারোর সাথে সঙ্গ ত্যাগ করা। অপোজিট হচ্ছে রিটেইন, তাকে ধরে রাখা। কিপ, ধরে রাখা। মেইনটেইন, ধরে রাখা। দে হ্যাড টু অ্যাবান্ডন দ্য শিপ, তাদেরকে জাহাজটা অ্যাবান্ডন করতে হয়েছে। ধরেন জাহাজটা হচ্ছে টাইটানিক জাহাজ, যখন সেটা অ্যাক্সিডেন্টে পড়ছে, যদি কেউ বাঁচতে চায় তাকে তো জাহাজ থেকে লাফ দিতে হবে। তো তারা সবাই তখন জাহাজটা অ্যাবান্ডন করছে, ছেড়ে দিয়ে তারা পানির মধ্যে ঝাঁপ মারছে। তো এই যে অ্যাবান্ডন একটা শব্দ, এখান থেকে আপনি বাংলা অর্থ শিখবেন, তিনটা সিনোনিম, তিনটা অ্যান্টোনিম, তিনটা তিনটা ছয়টা আর একটা সাতটা, 7টা ওয়ার্ড আপনি শিখতেছেন একটা ওয়ার্ড থেকে। কত সুন্দর না? টোটাল আপনি এই যে 1200 ওয়ার্ড আছে, আপনি 7 12 84, 8400 ওয়ার্ড শিখে ফেলতে পারবেন যদি সুন্দর মতো নিয়ে করেন। তো এই হচ্ছে আমাদের ভোকাবুলারি, কলোকেশন, প্রিপোজিশন সবকিছু শেখার জন্য আপনাদেরকে সুন্দর একটা রিসোর্স। সবকিছু আমাদের রিসোর্স ব্যাংক থেকে আপনারা শিখে ফেলবেন, বুঝছেন? আচ্ছা, আমরা এবার আবার একটু চলে যাই হচ্ছে আমাদের
এখানে। তো ভাই এই হচ্ছে আমাদের সবকিছু কোয়েশ্চেনটার আমরা যা পড়লাম একটু আগে। একটা জিনিস একটু দেখবেন যে আমাদেরকে ড্রপ ডাউনে আমরা বলছি আমরা যে যেখানে অ্যান্সারের অপশন পাবো, অ্যান্সারের পাশে একটা ড্রপ ডাউন থাকবে ব্ল্যাঙ্কের পাশে। সেটা ক্লিক করলে আমরা চারটা অপশন পাবো। চারটা অপশনের মধ্যে আপনি দেখবেন বেশিরভাগ সময় দুইটা অপশন খুবই বাজে থাকে। ওই দুইটা অপশন আপনি দেখেই বলতে পারতেছেন যে এগুলো অ্যান্সার হবেই না। তাহলে বাকি যে দুইটা অপশন আছে সেখান থেকে আপনাকে অ্যান্সারটা চুজ করতে হবে। তাহলে চারটা অপশন নিয়ে টেনশন করার দরকার নেই। চারটা অপশনের মধ্যে দুইটা খুবই বাজে থাকবে, দুইটা ভালো থাকবে। ওই দুইটা থেকে আপনি আপনার অ্যান্সারটা চুজ করবেন। তাহলে আমরা রেডি সবকিছুর জন্য? আমরা কি এখন চলে যাব প্র্যাকটিসে? প্র্যাকটিসে চলে যাব নাকি? ঠিক আছে, শুরু করি দেখি। এই যে একটা ইয়া পাইছি আমরা, আমরা যে একটা কোয়েশ্চেন পাইছি, এটা আমরা একটু লাইন বাই লাইন পড়ে পড়ে একটু দেখি তো অর্থটা বোঝার চেষ্টা করি, সেন্টেন্সটা আমাকে কি বলতেছে এবং সেখানে আমার কোন শব্দটা এই সেন্টেন্সের মিনিংটাকে কমপ্লিট করতে সাহায্য করবে আমরা একটু দেখি তো। ফার্মার্স ড্যাশ ফার্টিলাইজ দেয়ার ফিল্ডস টু এনশিওর হেলদি ক্রপ গ্রোথ। কি বলছে? ফার্মার্স ড্যাশ ফার্টিলাইজ দেয়ার ফিল্ডস। ফিল্ড মানে এখানে মাঠ অথবা ক্ষেত, ক্ষেত বোঝাচ্ছে। ফার্টিলাইজ মানে সার দেওয়া। টু এনশিওর হেলদি ক্রপ গ্রোথ, ক্রপ মানে খাদ্যশস্য, গ্রোথ মানে ফলন, হেলদি তো আমরা বুঝছি। তাহলে ক্রপ গ্রোথ হেলদি হওয়ার জন্য, অথবা আমরা যদি একটা ভালো ফলন চাই, একটা হেলদি ক্রপ গ্রোথ চাই, সেটা এনশিওর করার জন্য ফার্মারদেরকে কি করতে হবে? তাদের ফিল্ড ফার্টিলাইজ করতে হবে, তাদের ক্ষেত অথবা তাদের মাঠে ভালো করে ফার্টিলাইজ করতে হবে। এমন একটা শব্দই তো পাচ্ছি না? তাহলে অ্যান্সারটা কি হবে দেখেন তো। চারটা অপশন আছে আমার। ফার্মার্স নিড ফার্টিলাইজ দেয়ার ফিল্ডস, ফার্মার্স শুড ফার্টিলাইজ, ফার্মার্স ক্যান ফার্টিলাইজ, ফার্মার্স মাস্ট ফার্টিলাইজ। কে দিবেন অ্যান্সারটা? হাত তুলেন অথবা চ্যাটে বলেন। চাইলে হ্যান্ড রেজ করতে পারেন, চাইলে চ্যাটে বলতে পারেন। কে বলছেন এটা? দেখি ঈশান ভাই আসেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, অ্যান্সারটা কি হবে? The farmer should. ফার্মার্স শুড ফার্টিলাইজ দেয়ার ফিল্ডস। তাদের ফিল্ড ফার্টিলাইজ করা উচিত যদি তারা জি, একটা হেলদি ক্রপ গ্রোথ চায়, তাই না? right. ফ্যান্টাসি ভাইয়া, কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে। Thank you. সেকেন্ডটায় চলে আসি। ফার্টিলাইজার ড্যাশ আ স্ট্রং ইফেক্ট অন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি মানে কৃষি উৎপাদনশীলতা। এই যে এগ্রিকালচার করে চাষবাস করে আমরা কেমন প্রোডাকশন পাবো, সেটার উপর একটা স্ট্রং ইফেক্ট রাখে কে? ফার্টিলাইজার। তার মানে ফার্টিলাইজার এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির উপর একটা স্ট্রং ইফেক্ট রাখে। অ্যান্সারটা কি হবে? কে বলবেন এটা? ফার্টিলাইজার্স ড্যাশ আ স্ট্রং ইফেক্ট। ফার্টিলাইজার, আহ কে বলবেন? আচ্ছা, অ্যান্সার অ্যান্সার দেন, অ্যান্সার। আবিদা ইয়াসমিন আপু দেখি। আবিদা আপু, আপনি একটু আনমিউট করেন তো। জি ভাইয়া। জি। ভাইয়া এটা হ্যাব হবে। হ্যাভ হবে আপু? হ্যাঁ। হ্যাভ হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও সরি, আপনি হ্যাভ দিছিলেন না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি। আঙ্কিত ভাই কই? আঙ্কিত ভাই একটু আনমিউট করেন তো। জি ভাইয়া। হ্যাঁ, এখানে কি হবে? ভাই আমি দিছিলাম হ্যাজ হবে ভাবছি। হ্যাজ? কেন হ্যাজ হবে? হ্যাজ হবে, বুঝে রি- আচ্ছা মানে যেটাই আপনার সহজে বলেন আমাদেরকে, হ্যাজ কেন হবে। আচ্ছা, সমস্যা হলে অসুবিধা নেই, অ্যান্সার কারেক্ট, বাট আমার এক্সপ্লেনেশনটা ইম্পর্টেন্ট কারণ এখানে গ্রামারের একটা কাজ আছে। বুঝাইতে পারতেছি না আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা,
ফাতেমা আপু দেখি, তারপর আসেন। কোনো সমস্যা নেই। আসলে ভাই আচ্ছা, অসুবিধা নেই আঙ্কিত ভাই, সমস্যা নেই, আমরা হচ্ছে গিয়ে যদি দেখি। ফাতেমা আপু একটু আনমিউট করে বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, আমার হ্যাজ দেওয়ার কারণ হচ্ছে গ্রামারের কোনো ব্যাপার না, আমার মনে হয়েছে এই কারণে যে ফার্স্ট লাইনে শুড ইউজ করছি, মানে আমার আগের কথা বলতেছি যে করা উচিত, তো এই জন্য আচ্ছা আমি আচ্ছা হ্যাজ বলছি, যে এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই আপু। অ্যান্সার কারেক্ট, পরীক্ষায় মার্ক পেয়ে যাবেন, টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, জুবাইর ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, কি হবে এখানে? আমার হ্যাজ মনে হইতেছে, তার কারণ হচ্ছে আচ্ছা আপনার হচ্ছে প্লুরাল ফর্মে হ্যাভ প্লুরাল ফর্ম, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ফর্ম। ঠিক। আচ্ছা, এই ফার্টিলাইজার শব্দটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা হইতেছে আনকাউন্টেবল না। না না না, ফার্টিলাইজার্স হইতে পারতো। হ্যাঁ হ্যাঁ, মানে ধরেন ফার্টিলাইজার। একটা, জি হ্যাঁ জি জি তাই না? তাহলে জি শব্দটা কি সিঙ্গুলার, তাই না? জি জি। আচ্ছা, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলারের সাথে কি হ্যাজ বসে না হ্যাভ বসে? হ্যাজ ইজি, বলতে। হ্যাজ হ্যাঁ। বসে, তাই না? আই জি হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ। জি জি তাহলে ফার্টিলাইজার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ভার্বের ডেফিনেটলি হ্যাজ বসবে, জি তাই না? জি যদি প্লুরাল হইতো ফার্টিলাইজার্স, তখন হ্যাভ বসতে পারতো, জি তাই না? আপনি কিন্তু লিখছেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। জি, আমার মনে হয়েছে। হ্যাঁ, জি কনফিডেন্ট থাকবেন, বুঝছেন, যে জিনিসটা আপনার, যেটা আপনি জানেন সেটার ব্যাপারে কনফিডেন্ট থাকবেন। আমাদের মানে পলিটিশিয়ান, রাজনীতিবিদ না জানলেও কত কনফিডেন্ট, তাই না? দুমদাম বলে দিচ্ছে, ভুল ভাল কি বলে আল্লাহ জানে, আমরা হাসতেছি, বা সে কিন্তু কনফিডেন্ট। আপনি তো এখানে জিনিসটা কারেক্ট আছেন, আপনি আরো সুপার কনফিডেন্ট থাকবেন। তাহলে ঠিক আছে, যেহেতু সাবজেক্টটা আমার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই আমার ভার্বটাও সিঙ্গুলার হবে। ফার্টিলাইজার হ্যাজ আ স্ট্রং ইফেক্ট অন আসলে ভাইয়া এগ্রিকালচার হচ্ছে কি, প্রোডাক্টিভিটি। হচ্ছে মোটিভেশন মানে পুরো ডাউন হয়ে গেছে, মানে এই আইএলটিএস এর আচ্ছা, স্কোর দেখার পরে। না না ভাই, আজ কম। আর আইএলস টেনশন করে না, আইএলস পুরো কবর দিয়ে দেন, ওটা মাটি চাপা দিয়ে দেন, শেষ করে গেছে গা। এখন আমরা এটা করতেছি, এটা সুন্দর করে করব, বেস্ট ইনশাআল্লাহ। আউটপুট নিয়ে আসবো ইনশাল্লাহ, বেস্ট রেজাল্ট নিয়ে আসবো এখান থেকে। জি ঠিক আছে ভাই, জি ভাই। ঠিক আছে, ওকে, থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখেন ব্যাপারটা এমন যে আমার এই যে গ্রামারের ছোট্ট একটা কনসেপ্ট আমায় খুব হেল্প করছে, যে ভাই ফার্টিলাইজার শব্দ তো আমার সিঙ্গুলার হিসেবে আছে, তো সিঙ্গুলার সাবজেক্টে তো সবসময় ভার্ব কি কি আছে অপশন? হ্যাজ, হ্যাভ, হ্যাভিং তো হওয়ার কোনো চান্সই নেই, এখানে তার কোনো বি ভার্ব নাই, যে হি ইজ হ্যাভিং, উই আর হ্যাভিং তো নাই। হ্যাড হওয়ারও, যে আগে ছিল এখন নেই, এমন তো না। এই বসে দুইটা অপশন খুবই বাজে থাকে, দুইটা বাদ, হ্যাভ আর হ্যাজ। তো ভাই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো হ্যাজ হবে। Yes, fertilizer has a strong effect on agricultural productivity. আচ্ছা, the real dash is that farmers often do not know dash fertilizer they should use, which can lead either to poor yields or to harmful overuse. মানে আসল, এখানে কি বসবে শব্দটা দেখেন, আসল ইয়াটা হচ্ছে এই যে ফার্মাররা প্রায় সময় জানে না যে তারা এখানে কি, কতটুক ফার্টিলাইজার ব্যবহার করবে, কতটুক ফার্টিলাইজার ব্যবহার করা উচিত। কারণ যেখান থেকে তাদের খুব বাজে ফলন হইতে পারে, অথবা হার্মফুল ওভার ইউজ হইতে পারে, অতিরিক্ত ফার্টিলাইজার দিয়ে ফেলতে পারে, অথবা খুব বাজে ফলন, পুওর ইল্ড, ইল্ড মানে ফলন। তো তারা মানে আসল যে ইয়াটা হচ্ছে সেটা হচ্ছে ফার্মাররা জানে না তারা কতখানি ফার্টিলাইজার ব্যবহার করবে, যার কারণে তাদের ফলনটা খারাপও হইতে পারে, আবার ফার্টিলাইজার অনেক বেশি ব্যবহার করা হইতে পারে। তা দেখেন তো শব্দটা কি আসতে পারে। দ্য রিয়েল ইজ দ্যাট ফার্মার্স অফেন ডু নট নো, আসল ইয়াটা হচ্ছে যে ফার্মাররা তারা জানে না যে জিনিসটা কি করবে তারা। কি হবে অ্যান্সার? ও সাবাস, দেখি তানিয়া আপু আসেন। তানিয়া আপু, একটু আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া, রিজন কথাটা বোঝালে প্রবলেমটাই আসে।
কোয়েশ্চেন তো এখানে ভেরি গুড, আসছে না, because they are not asking ভেরি me any গুড, question. This is ভেরি not the গুড। conclusion, that means the end of the problem, so this is the reason. দ্য রিয়েল প্রবলেম ইজ দ্যাট সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, আসল সমস্যা হচ্ছে জি, ফার্মাররা জানেই না কতখানি ফার্টিলাইজার ইউজ করবো। নাইস, ফ্যান্টাস্টিক, কারেক্ট অ্যান্সার আপু। আচ্ছা, থ্যাংক ইউ। এরপরেরটা আর কে অ্যান্সার করবেন দেখি তো, যে তারা কতখানি ফার্টিলাইজার ব্যবহার করবে। তো রিয়েল প্রবলেমটা হচ্ছে ফার্মাররা জানেই না তারা কতখানি ইউজ করবে। কোনটা হবে? এই কামরুন্নাহার আপু অ্যান্সার দেন। জি ভাইয়া। জি আপু। যে এখানে তো মানে ফার্মাররা জানে না কতখানি ফার্টিলাইজার দিতে হবে, তো সেক্ষেত্রে হাউ মাছ হবে, যেহেতু ভেরি গুড, কতটুকু। কতখানি, আহ, জি, কতটুকু, রাইট। এটা মিনিংটা হাউ মাচ, এটা একটা পরিমাণ তাই না, একটা কোয়ান্টিটি। জি, এটা তো সংখ্যা না। সংখ্যা জি, হইলে আমরা দেখতাম এখানে ফার্টিলাইজার্স লেখা, প্লুরাল লেখা, তার মানে কত রকমের সার দিতে হবে, তখন হাউ মেনি আসতে পারতো। বাট জি, যেহেতু এখানে খালি ইন জেনারেল ফার্টিলাইজার মানে সার কতখানি প্রয়োগ করবে, কতখানি ইউজ করবে সেটা নিয়ে কথা বলা হচ্ছে, তাই শব্দটা হচ্ছে ওই যে কতখানি বা কতটুক, হাউ মাচ ফার্টিলাইজার দে শুড ইউজ। ঠিক আছে, জি। ক্লিয়ার আপু, থ্যাংক ইউ। যাক, সবাই তো আপনারা তো সব কারেক্ট করছেন, মাশাআল্লাহ, ভেরি গুড। এই যে আমরা একটা জিনিস দেখেন, আমরা গ্রামারের কনসেপ্ট লাগছে, আমাদের সেন্টেন্সের মিনিং কাজে লাগছে, ভোকাবুলারি কাজে লাগছে, এই যে আনকাউন্টেবল, সিঙ্গুলার, প্লুরাল, এগুলো সব কনসেপ্ট আমার কাজে লাগছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লাগছে, তাই না, সিঙ্গুলার, প্লুরাল, এই সব জিনিস আমার কাজে লাগছে। এবার চলে যাই পরেরটায়। হুম, দেখছেন, এটা আবার বলছে এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন। আমরা দেখি তো কোয়েশ্চেনটা কেমন, কি আছে না আছে। আচ্ছা, কি বলতেছে? Of course, for as long as there have been objects, they have কই তারিখ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Of course, for as long as there have been objects, they have been designed. যতদিন পর্যন্ত এমন কোনো কোনো অবজেক্ট আছে যেগুলোকে ডিজাইন করা হয়েছে। Yet design only emerged as a dash discipline in the 19th century, and its literature and theory is still very much in its infancy. ডিজাইনের যে কনসেপ্টটা, যে আমরা সাবজেক্ট পড়ি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, ডিজাইন সাবজেক্টটা ইমার্জ করছে, সে আমাদের সামনে আসছে অ্যাজ আ ড্যাশ ডিসিপ্লিন, একটা এরকম ফুল সাবজেক্ট হিসেবে। ডিসিপ্লিন বলতে একটা সাবজেক্টকে বোঝায় ইন দ্য 19th century। তার মানে ডিজাইনের যে সাবজেক্টটা, সেটা আমাদের সামনে 19th centuryতেই প্রথমবার আসছে। এবং ইটস লিটারেচার, এটা যে সাহিত্য, অ্যান্ড থিওরি ইজ স্টিল ভেরি মাচ ইন ইটস ইনফ্যান্সি। এই ডিজাইনের লিটারেচার এবং থিওরি এখনো এটার শিশুকালে আছে। ইনফ্যান্ট মানে বাচ্চা কাচ্চা, ইনফ্যান্সি মানে শিশুকাল, এখনো তার শিশুকালেই আছে এই ডিজাইনের লিটারেচার এবং থিওরি। তাহলে ডিজাইন 19th centuryতে কি মানে প্রথমবারের মতন কি হিসেবে আমাদের সামনে আসছে, আমাদের সামনে কিভাবে ইমার্জ করছে? এটা একটু কঠিন, বাট একটু ট্রাই করেন, সমস্যা নেই। ও সাবাস, কি রে, কঠিন কোথায়? তো হয়েই তো গেছে দেখি, হয়েই তো গেছে। আচ্ছা, দুইজন তো ভালো অ্যান্সার দিয়েছেন, দেখি ঈশান ভাইকে আপাতত নেই। ঈশান ভাই একটু আনমিউট করেন। ঈশান ভাই একটু আনমিউট করেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি জি, পাচ্ছি ভাই, পাচ্ছি, বলুন। হ্যাঁ, এই তো মানে কি আপনার অ্যান্সার হবে ডেডিকেটেড। ডেডিকেটেড কেন ভাই? আমি আসলে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারবো না, বাট মানে কি আপনি আপনার যে শীটটা দেখিয়েছিলেন ওইখানে একটা কথা ছিল যে আপনার পুরো সেন্টেন্সটা ধরে আপনার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ধরতে ভেরি হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড ভাই, এখানে আসলে গ্রামারের কোনো কাজ নেই। এখানে গ্রামাটিক্যালি সবগুলা যায়, প্রিমিটিভ যায়, অ্যাবান্ডন যায়, অ্যাক্সিডেন্টাল, সবগুলো অ্যাডজেক্টিভ যায়। বাট এই যে মিনিং অফ দ্য সেন্টেন্স, তাই না ভাই, সেন্টেন্সের মিনিংটা যদি পড়ি, যে আজকে তো অনেক বছর ধরে জিনিসপাতি ডিজাইন করা হচ্ছে, অনেক অনেক অবজেক্ট ডিজাইন করা হচ্ছে, বাট ডিজাইন যে একটা সাবজেক্ট, এটা যে একটা স্টাডি,
এটা 19th সেঞ্চুরিতে প্রথম একটা ডেডিকেটেড ডিসিপ্লিন হিসেবে আসছে। ডেডিকেটেড মানে কি, একদম কমপ্লিট, যেটার প্রতি সবাই ফোকাস দিছে, এরকম ডেডিকেটেড ডিসিপ্লিন হিসেবে প্রথমবার আসছে 19th সেঞ্চুরিতে। আর এখনো এটার লিটারেচার, মানে এটার যে বই পত্র, এটার যে থিওরি, এখনো এটার শিশু অবস্থায় আছে। মানে ডিজাইন নিয়ে যেসব পড়াশোনা হচ্ছে, রিসার্চ হচ্ছে, এখনো সেটা শিশুকালে। যেখানে ফিজিক্স কেমিস্ট্রি হয়তো 5-10 হাজার বছর ধরে করতেছে, ম্যাথমেটিক্স হয়তো অনেক হাজার বছর ধরে করতেছে, বাট ডিজাইন মাত্র 19th সেঞ্চুরিতে শুরু হয়েছে। তাই না ভাই? ঈশান ভাই আছেন তো? ওয়ার্ডটাই যায়। হ্যাঁ, এখানে আমরা রাইট, এই জন্য ডেডিকেটেড ওয়ার্ডটা আসছে দেখেন। তো সেন্টেন্সের মিনিং এখানে কিন্তু আর কোনো কিছু নেই, প্রিমিটিভ মানে প্রাচীন। এটা যেহেতু মাত্র 19th সেঞ্চুরিতে আসছে, 19th সেঞ্চুরি কি প্রিমিটিভ? এটা কি প্রাচীন? তো প্রাচীন না, তাই না? প্রাচীন হইতে যদি 5,000 বছর আগে আসছে বলতো, তাই না? এক্স্যাক্টলি, তাহলে আমার সেন্টেন্সের মিনিংটা কত ইম্পর্টেন্ট আমরা তখন বুঝতে পারছি। ডেডিকেটেড, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এটি আচ্ছা দেখেন, এখানে আমার আর এখন পড়তে হবে না, কেন? কারণ এখানে আর কোনো ব্ল্যাঙ্ক নাই। আমি পরের প্যারাতে চলে যাই, যেখানে আমাকে আরেকটা সেন্টেন্সের অ্যান্সার দিতে হবে। নিকোলাস পেভসনার্স পায়োনিয়ার্স অফ মডার্ন ডিজাইন, এই লোকের একটা সম্ভবত বই, পায়োনিয়ার্স অফ মডার্ন ডিজাইন, আ ক্লাসিক হেগেলিয়ান টেক্সট ট্রিটিং মডার্নিজম অ্যাজ দি ইনএভিটেবল আউটকাম অফ আ হিস্টোরিক্যাল প্রসেস। আচ্ছা, উনি একটা বই লিখছেন, যে বইটা হচ্ছে একটা ক্লাসিক হেগেলিয়ান টেক্সট, যেটা মডার্নিজম, আধুনিকতাকে ট্রিট করতেছে অ্যাজ দি ইনএভিটেবল আউটকাম অফ আ হিস্টোরিক্যাল প্রসেস। সে বলতেছে যে হিস্টোরিক্যাল যে প্রসেস, ইতিহাসের যে ধারা, সেই ধারাতেই একসময় মানুষ আধুনিকতায় আসতো। আমরা যে আজকে মডার্ন হয়েছি, মডার্নিটি পাইছি, এই মডার্নিজম যুগটা ইতিহাসেরই একটা ধারা। হিস্টোরিক্যাল যে প্রসেস, সেটার একটা অবশ্যম্ভাবী আউটকাম, যে অবশ্যই সেখান থেকে একসময় মানুষ মডার্নিজমে এসে উপনীত হইতো। আচ্ছা, তো সেটা কি বলতে, ডিসপাইট বিং ফার্স্ট পাবলিশড ইন 1936, এই বইটা যদিও প্রথমবার পাবলিশ হয়েছে 1936-এ, অ্যান্ড হোপলেসলি ড্যাশ স্টিল দ্য কি টেক্সট। তাহলে দেখেন, এই যে পায়োনিয়ার্স অফ মডার্ন ডিজাইন ইজ, এই বইটা ইজ, ডেসপাইট বিং ফার্স্ট পাবলিশ ইন 1936, প্রথমবার পাবলিশ হয়েছিল 1936 সালে, সেটা হওয়া সত্ত্বেও ইজ হোপলেসলি ড্যাশ স্টিল দ্য কি টেক্সট। এই বইটা পাবলিশ করছিল 1936-এ, বাট সেটা হোপলেসলি, এটার ব্যাপারে কেউ আশা করেনি, বাট সেটা তারপরও এখন পর্যন্ত ডিজাইনের ব্যাপারে, আমরা যে ডিজাইন নিয়ে পড়াশোনা করি না, এটা হচ্ছে কি টেক্সট, এই বইটা একটা ইম্পর্টেন্ট বই। যেমন ধরেন, অনেকে যদি পড়তে চায়, আহ স্পিড, মোশন, ফিজিক্স নিয়ে পড়তে গেলে নিউটনের যে একটা বই আছে, নিউটনের যে লজ, লজ অফ গ্র্যাভিটি, লজ অফ মোশন, আমরা এখনো ওই বইগুলো পড়ি। তেমনই ডিজাইনের জন্য, যদিও বইটা মাত্র 1936 সালে, বেশি দিন পুরানো হয় নাই, তারপরও সেটা এখনো সবচেয়ে ইম্পর্টেন্ট টেক্সট, কি টেক্সট। না, ফরচুনেট তো আসলে না, হোপলেসলি ফরচুনেট তো আসলে হয় না, তাই না? অ্যাডভান্সড তো হয় না। ডেটেড, ডেটেড মানে হচ্ছে, আচ্ছা দেখি এটা কে দিছেন অ্যান্সার। এটা অ্যান্সার দিছেন ঈশান ভাই। দেখি ঈশান ভাই আবার আসেন। দেখ, ঈশান ভাই তো আজকে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে দেখি মোটামুটি। ভাইটা আনমিউট করেন। কি ভাইয়া? ভাই এটা কিভাবে দিচ্ছেন, একটু অ্যান্সারটা বলেন তো আমাদেরকে। ডেটেড বলতে মানে কি এই সেন্টেন্সটা থেকে আমি যেটা বুঝছি যে আপনার এটাকে ডেটেড জিনিস হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করা করা হচ্ছে। তো দ্যাটস ওয়াই ভেরি হচ্ছে গুড। যে আই ওয়ার্ড। আমরা আপডেটেড বলি না, আপডেটেড, আপডেটেড একটা শর্ট ভার্সন হচ্ছে ডেটেড। 1936-এ বইটা পাবলিশ হয়েছে, বাট এখন পর্যন্ত এই বইটা কিন্তু একটা আপ টু ডেট একটা বই। এই বইটা থেকে আমরা এখন পর্যন্ত এটার উপরেই ভিত্তি করে আমরা মেইন কাজ করতেছি। এটা এখনো আমাদের কি বই, কি একটা টেক্সট, রেফারেন্স টু একটা বুক। রেফারেন্স, ব্যাপার। এক্স্যাক্টলি, এটা রেফারেন্স ম্যাটেরিয়াল, রেফারেন্স বুক হিসেবে কাজ করতেছে। যদিও এটার ব্যাপারে আমরা কেউ আশা করি নাই, বাট এটা হোপলেসলি তারপরে এখন পর্যন্ত এটাই সবচেয়ে ডেটেড বই আছে আমাদের জন্য।
অপশন ছিল অ্যাডভান্সড। হোপলেসলি অ্যাডভান্স তো হইতে পারে না, ফরচুনেট ফ্ললেস কিছু হইতে পারে না। আমরা আশা করি নাই, বাট সেটা এখনো যে টিকে থাকবে। অনেক সময় হয় না যে আমরা আশা করি না যে বাংলাদেশ টিম একটা না এক বছর ম্যাচ জিতবে, বাট হয়ে যায় না বাংলাদেশ টিম একসাথে 4-5টা ম্যাচ জিতে গেছে। তো আমাদের ওই আশা ছাড়া মানে মোটামুটি তারা একটা কাজ করে ফেলছে, ব্যাপারটা ওরকম, হোপলেসলি ডেটেড। আচ্ছা, তো দেখেন এখানে সেন্টেন্সের মিনিং তার সাথে ভোকাবুলারি খুব কাজে লাগতেছে আমাদের। আচ্ছা, আমরা একটু বাকিদের থেকে পার্টিসিপেশন চাই। ঈশান ভাই বেশ ভালো ইয়া করতেছেন, উনি যাতে অ্যাবজর্বড হয়ে গেছেন বোঝা যাচ্ছে। দেয়ার হ্যাভ বিন আদার বুকস, আরো অন্যান্য বই আছে। ফ্রম কুয়েরকি ব্রুনো মুনারি, উনার বই হচ্ছে ডিজাইন অ্যাজ আর্ট, টু ডেড প্যান নরম্যান পটার, হোয়াট ইজ আ ডিজাইনার, থিংস, প্লেসেস, মেসেজেস, অ্যান্ড ডেয়ান সুজিস 2008 দ্য ল্যাঙ্গুয়েজ অফ থিংস। তিনটা বইয়ের নাম বলছে। ড্যাশ অ্যাটেম্পটেড আ ব্রডার এক্সামিনেশন। তো তিনটা বইয়ের নাম বলছে, যে আরো অন্যান্য কিছু বই আছে যেগুলো কি করছে, একটা মানে ডিজাইন নিয়ে একটা বড় পরিসরে পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছে। ড্যাশ অ্যাটেম্পটেড, এই তিনটা বই অ্যাটেম্পটেড আ ব্রডার এক্সামিনেশন, তারা আরো বড় পরিসরে জিনিসটাকে পরীক্ষা নিরীক্ষা করছে। তাহলে এখানে কি বসবে, এই যে তিনটা বই, দেয়ার হ্যাভ বিন আদার বুকস। আচ্ছা, ফাতেমা আপু দেখি বলেন তো এবার। ফাতেমা আপু এবার ঠিক আছে, এবার আশা করি ব্যাখ্যা দিবেন, এবার আর বলবেন না যে মনে হয়েছে তাই। ফাতেমা আপু আনমিউট করেন। জি স্যার। জি আপু। জি। এবার অনেকগুলো বইয়ের নাম এবার আমার মনে হয়েছে যে ইজি হবে। আচ্ছা, বইগুলো কি আপু অবজেক্ট না? জি। অবজেক্টকে যখন রেফার করি, আচ্ছা মানুষকে যখন রেফার করি তখন কি বলি? হু, তাই না? জি। যে দিস ইজ দ্য পার্সন হু ইজ মাই ব্রাদার, যে আমার ভাই। অবজেক্টের ক্ষেত্রে আমরা কি বলি? কুইজ। হুইচ, এই তো নর্মাল তো। অনেকগুলা বই আছে যেগুলা চেষ্টা করছে, এই যে যেগুলা, যে বইগুলা ট্রাই করছে, হুইচ অ্যাটেম্পটেড অ্যাব্রড, ঠিক আছে তো। এবার তো বুঝেই বলছেন, এবার তার মনে হয় নাই শুধুমাত্র, এবার মনেও হয়েছে বুঝেও বলছেন, নাইস। এই ইয়াটা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট, দেখে লেখা হচ্ছে ডিফিকাল্ট। ঠিক আছে, আমরা কিন্তু করতেছি প্রেডিকশন কোয়েশ্চেন, আপনারা যারা যারা পোর্টাল থেকে করবেন, আমরা কিন্তু বলি যে ভাই কিছু কোয়েশ্চেন পোর্টাল থেকে করা ভালো, এগুলো বই থেকেও করবেন, আমাদের যে পুরান একটা ফ্রি সফটওয়্যার আছে ওখান থেকেও করবেন, কিন্তু ফাইনাল নিজেকে টেস্ট করবেন এখানে পোর্টালে এসে। কারণ পোর্টালে প্রেডিকশন কোয়েশ্চেন দেখে, এগুলো কিন্তু সব প্রেডিকশন। প্রেডিকশন হচ্ছে এমন কিছু কোয়েশ্চেন যে লাস্ট 6 মাস ধরে পরীক্ষায় আসতেছে, 6 মাস ধরে আসতেছে, সামনেও আসবে। এই কোয়েশ্চেনটা আপনি পেয়েও যেতে পারেন মেইন পরীক্ষায়, আমরা কিন্তু এরকম পেয়ে যাই। তখন স্টুডেন্টরা আমাদেরকে, আপনারা আমাদেরকে বলেন যে ভাই পাইছি, এটা কমন পাইছি, এটা পাইছি, ওইটা পাইছি। ঠিক আছে, তো এই জন্য পোর্টাল থেকে সবাই প্র্যাকটিস করবেন, তাহলে ইভ্যালুয়েশন পাবেন ইনস্ট্যান্ট। যেমন ধরেন আমি যদি এখন সাবমিট করি অ্যান্সারটা, দেখছেন যে তিনটার মধ্যে আমার তিনটাই হয়েছে। মানে আমি গল্প করে করে করতেছি, আমার 11 মিনিট 30 সেকেন্ড লাগছে এটা করতে। আচ্ছা, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এখানে, আমার অ্যান্সার গুলো হচ্ছে এখানে। ঠিক আছে, চলে যাই পরেরটা। হুম, এটা কি হবে দেখেন তো। আর্লি হিউম্যানস ওয়ার হান্টার গ্যাদারার্স, আগেকার যুগের মানুষরা ছিল হান্টার গ্যাদারার্স। বলা হয়তো যে আমরা একসময় খালি শিকার করতাম এবং খাবার দাবার সংগ্রহ করতাম, গ্যাদার করতাম। রোমিং ফ্রম প্লেস টু প্লেস, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, ঘোরাঘুরি করতো। বাট দেয়ার মুভমেন্টস ওয়ার কন্ট্রোলড, আমাদের চলাফেরা কন্ট্রোল ছিল বাই দ্য নিড ফর ওয়াটার, পানির যে প্রয়োজন সেটা দিয়ে আমাদের মুভমেন্ট কন্ট্রোল ছিল। তার মানে আমরা যেখানেই যাই আমাদের কিন্তু পানির দরকার ছিল। ওয়েন হিউম্যানস ড্যাশ টু গ্রো ফুড, মানুষ যখন প্রথম নিজের খাবার তৈরি করা, উৎপাদন করা শুরু করলো, এস্টাবলিশড পার্মানেন্ট সেটেলমেন্টস, পার্মানেন্ট বসতি স্থাপন করা শুরু করলো, ওয়াটার ওয়াজ নিডেড ফর ক্রপস অ্যান্ড অ্যানিমালস। আচ্ছা, মানুষ যখন প্রথম খাবার ইয়া করা শুরু করলো, কি করা শুরু করলো দেখেন তো। when humans dash to grow food, খাবার কি করা শুরু করছে?
দেখি রিমন ভাইয়া আনমিউট করেন তো এবার। রিমন ভাইয়া একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, অ্যান্সারটা বলেন। তো এখানে যে মানুষ প্রথম মানে খাবার উৎপাদন শুরু করছিল মানে স্টার্টেড। শুরু করলো, ভেরি গুড, প্রথম শুরু করলো। তা অটোমেটিক্যালি মিনিং থেকে আসতেছে স্টার্টেড। কিন্তু গ্রামাটিক্যালি দেখেন অনেকগুলো, ডেলিভার্ডও কিন্তু কারেক্ট গ্রামাটিক্যালি, মেইনটেইনডও কারেক্ট, বাট মিনিং ওয়াইজ স্টার্টেড হচ্ছে কারেক্ট। আচ্ছা, তারপর ওয়াটার ওয়াজ নিডেড, পানি প্রয়োজন হলো ফর ক্রপস অ্যান্ড অ্যানিমালস অ্যাজ ওয়েল অ্যাজ ফর পিপল, মানুষ গরু ছাগল সব ফসল সবকিছুর জন্য পানি দরকার পড়লো। ড্যাশ সেটেলমেন্টস হ্যাভ অলওয়েজ গ্রোন আপ নিয়ার রিলায়েবল সোর্সেস অফ ওয়াটার, এই কারণে মানব বসতিগুলা সবসময় পানির উৎসের কাছাকাছি গড়ে উঠতো। আমাদের যে হিউম্যান সেটেলমেন্টস, আমাদের মানব বসতি, সেগুলা গড়ে উঠতো কিসের কাছে? পানির উৎসের কাছে, সোর্সেস অফ ওয়াটার। তাহলে কি হবে? যেহেতু পানি আমাদের জন্য অনেক দরকার ছিল, এই কারণে আমরা পানির সোর্সের কাছে হচ্ছে গিয়ে সেটেলমেন্ট গড়ে তুলছি। ও মাশাআল্লাহ, আপনারা যারা ভালো মানে একটু মানে নতুন মানুষ চাচ্ছিলাম, নতুন মানুষ একটু অ্যান্সার দেন। ভালোরাই সবসময় অ্যান্সার করতেছে, যারা অ্যান্সার দিছে অলরেডি। সুমাইয়া আপু আনমিউট করেন তো। সুমাইয়া আপু একটু আনমিউট করেন। জি ভাইয়া। জি আপু, কি হবে এখানে? ভাইয়া সো। সো, সো মানে কি? তাই, জি। যেহেতু পানি দরকার পড়ছিল আমাদের ক্রপ এনিম্যাল মানুষের জন্য, তাই সেটেলমেন্ট গুলো গ্রো করছে পানির কাছে, নাকি? জি। সাবাস, ঠিক আছে। মোস্ট থ্যাংক ইউ। মেজর টাউনস, জি ঠিক আছে, থ্যাংক ইউ আপু। বড় বড় টাউন গুলা লাই অন দ্য ব্যাংকস অফ রিভার্স, নদীর পাড়ে অবস্থিত। বেশিরভাগ বড় শহর দেখেন, এই যে ঢাকা, একসময় কিন্তু বুড়িগঙ্গা শীতলক্ষ্যা এগুলোর পাড়ে হচ্ছে কি এই ঢাকা শহরটা গড়ে উঠছে। আমরা সেই নদীটাকে মেরে ফেলতেছি। তারপরে এই যে যতগুলো বড়, এই যে লন্ডন, সেটা গড়ে উঠছে হচ্ছে আপনার থেমস রিভারের পাশে। প্যারিস সিন রিভারের পাশে। নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক হাডসন বে যে নদীটা আছে সেটার পাশে গড়ে উঠছে। অর ওয়ের দেয়ার আর নো স্ট্রিমস অর রিভার্স, যেখানে নদী বা ইয়া নাই, সেটেলমেন্টস এক্সিস্ট ওয়ের আন্ডারগ্রাউন্ড ওয়াটার ক্যান বি রিচড বাই ডিগিং ওয়েলস। সেটেলমেন্ট গুলা সেখানে গড়ে উঠতো যেখানে মাটির নিচের পানি ক্যান বি রিচড বাই ডিগিং ওয়েলস। ওয়েল মানে কুয়া, যেখানে মাটি খুঁড়ে আমরা কুয়া বানাইতে পারতাম, যে কুয়া দিয়ে মাটির নিচের পানি আহরণ করা যেত। দ্য ম্যানেজমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস হ্যাজ আ ড্যাশ, ম্যানেজমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস, পানির যে রিসোর্সেস সেটা ম্যানেজ করার একটা ইয়ে আছে। কি আছে? শুরুর থেকে দেখেন, আমরা আর্লি হিউম্যানসদের কথা বলতেছিলাম, আগেকার যুগের মানুষরা কি করতো না করতো, শহর কেমনে গড়ে উঠছে, মানব বসতি কেমনে গড়ে উঠছে। তাহলে ওয়াটার রিসোর্সেস ম্যানেজ করার যে ইয়াটা, সেটার একটা কি আছে? ও নাইস নাইস, সাবাস, বেশিরভাগই পারছেন আপনারা। কার থেকে, নতুন কারোর থেকে নেই দেখি। আসুস, আসুস আপনি কি ভাই না বোন? আনমিউট করেন তো। জি ওয়ালাইকুম আসসালাম। আপু নাকি? একটু জোরে কথা বলা যায় আপু? হ্যাঁ, শোনা যাচ্ছে। যাচ্ছে কিন্তু শোনা তাও যাচ্ছে। আসতে। আচ্ছা বলেন। জি। তাহলে আপু অ্যান্সারটা কি? হিস্ট্রি। লং হিস্ট্রি, তাই না? যেহেতু আমরা সেই আগের যুগ থেকে শুরু করছি পানি ম্যানেজ করা, আমাদের হিস্ট্রিটা অনেক লম্বা। শুনুন, দ্য ওল্ডেস্ট নোন ড্যাম, আমাদের চেনা যে ড্যাম, যে বাঁধটা আছে ইন দ্য ওয়ার্ল্ড, ওয়াজ কনস্ট্রাক্টেড ইন ইজিপ্ট অ্যাবাউট 5,000 ইয়ার্স ago, 5,000 বছর আগে ইজিপ্টে করছিল। অ্যান্ড ওয়াজ ইউজড ফর স্টোরিং ড্রিঙ্কিং অ্যান্ড ইরিগেশন ওয়াটার, ওটা ব্যবহার করতো পানির মানে খাবার পানি এবং ইরিগেশন চাষের পানি সংরক্ষণ করার জন্য। Farmers in Arabia at this time used the craters of extinct volcanoes, যেসব ভলকেনো মানে হচ্ছে আগ্নেয়গিরি, এক্সটিংক্ট মানে বিলুপ্ত, মানে একসময় সেখান দিয়ে আগুন টাগুন বাইরে হইতে, এখন আর বের হয় না। ক্রেটার মানে জ্বালামুখ, আগ্নেয়গিরির যে জ্বালামুখটা আছে সেখানে
এই ক্রেটার গুলোকে ফার্মাররা অ্যারেবিয়াতে ব্যবহার করতো অ্যাজ স্টোরেজ ট্যাঙ্কস ফর ইরিগেশন ওয়াটার অ্যান্ড ডাগ ডিপ ওয়েলস। তারা ঘন গভীর কুয়া কুয়া খনন করত। আচ্ছা, কুয়া না কূপ? কূপ মনে হয় শুদ্ধ ভাষা না, আমি কুয়া তো বলি। আমার বাড়ি তো নোয়াখালী লক্ষ্মীপুর, তো আমি কিন্তু কুয়া বলি। তো এটা মনে হয় কূপটা মনে হয় শুদ্ধ ভাষা। ডাগ ডিপ ওয়েলস ফর দেয়ার ড্রিঙ্কিং ওয়াটার। তারা তাদের খাবার পানি সংগ্রহ করার জন্য গভীর কূপ খনন করত। এক্সক্যাভেটেড রুইন্স ইন ইন্ডিয়া অফ সিমিলার অ্যান্টিকুইটি। এক্সক্যাভেশন মানে হচ্ছে মাটি খুঁড়ে বের করা, রুইন্স মানে ধ্বংসপ্রাপ্ত জিনিস। ইন্ডিয়াতে এরকম অনেক প্রাচীন জিনিস যেগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলা খুঁড়ে বের করা গেছে। রিটেইন দ্য রিমেইনস অফ ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ সিস্টেমস। তখনকার দিনে পানির যে সাপ্লাই এবং ড্রেনেজ, পানি যে নিষ্কাশন হবে, পানি যে চলে যাবে, পানি ব্যবহার করা এবং সেটা চলে যাওয়ার যে সিস্টেমগুলো, সেগুলো আবিষ্কার করা গেছে, যার মধ্যে ছিল ইনক্লুডেড বাথস অ্যান্ড সুইমিং পুলস। গোসলখানা ছিল এবং সুইমিং পুল ছিল। তাহলে কি হবে এখানে? যেসব এক্সক্যাভেটেড রুইন্স পাওয়া গেছে তার মধ্যে ওয়াটার সাপ্লাই, ড্রেনেজ সিস্টেমস, এগুলো থেকে আমরা কি দেখছি? বাথস এবং সুইম। ভেরি গুড, সাবাস। এটা নেই হচ্ছে ইয়ার থেকে। বাবা, আপনার নাম কি? ইউএস, পুরো জুমের লিংক দিয়ে দিয়েছেন আপনি। HTTPS, আপনার নাম কি? এটা আপনি আনমিউট করেন তো। এই যে HTTPS, বিশাল নাম একটা। জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। নাম কি আপুর? আমার নাম শাওলি, যারা সেট করা হয় নাই স্যার। ভাইয়া নাম ও একটু আমি আচ্ছা সেট আচ্ছা। করে নিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শাওলি আপু না? জি ভাইয়া। জি আপু, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? হুইচ হবে? উইচ হবে। ওই যে ওয়াটার সাপ্লাই অ্যান্ড ড্রেনেজ সিস্টেমস, যেগুলো ইনক্লুড করতো, উইচ ইনক্লুডেড বাথস অ্যান্ড সুইমিং পুলস। তো এই যে দেখেন, আমরা এক একটা ইয়া সলভ করতেছি, আমরা প্রত্যেকটা জিনিসে দেখছি আমার সেন্টেন্সের মিনিংটা খুব ইম্পর্টেন্ট। আপনারা সবাই অ্যান্সার গুলো সলভ করছেন, আপনারাই করছেন, আমি তো জাস্ট ছিলাম আপনাদের গাইড হিসেবে। আপনারাই সুন্দর করে সলভ করছেন সবকিছু। প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা যখন সলভ করতেছি, সেন্টেন্সের মিনিং হচ্ছে এক নাম্বার জিনিস, যেটা আমাকে অ্যান্সার প্রেডিক্ট করতে হেল্প করবে। সেকেন্ড হচ্ছে গ্রামার, থার্ড হচ্ছে আমার ভোকাবুলারি, ফোর্থ হচ্ছে কলোকেশন, ফিফথ হচ্ছে প্রিপোজিশন। এই জিনিসগুলো, কনসেপ্ট গুলো কাজে লাগায় আমরা সুন্দর করে প্রত্যেকটা অ্যান্সার করতে পারবো। তো এই হচ্ছে আমাদের রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা কিনা আমরা বলি ড্রপ ডাউন। কেন? কারণ সেখানে আমরা ক্লিক করলে আমাদের একটা ড্রপ ডাউন মেনু আসে, যেখানে চারটা অপশন থাকে। আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটা চুজ করি বেসড অন দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, ভোকাবুলারি, কলোকেশন, প্রিপোজিশন। এই তো। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আপনাদের ইয়া থাকলে আমাকে এখন প্রশ্ন করেন।